1800 শতাব্দীতে কলকাতায় তারিণী নামের এক লাস্যময়ী পতিতা ছিল, যার রূপের মোহে পাগল ছিল ধনাঢ্য সব ব্যক্তিরা। এরই সুযোগ নিয়ে তাদেরকে লুট করে তারিণী চালাতে থাকে একের পর এক নৃশংস হত্যাকাণ্ড। তবে পুলিশ কি শেষ পর্যন্ত পেরেছিল এই মোহময়ী তারিণীর রূপের আড়ালে থাকা ভয়ঙ্কর খুনিকে খুঁজে বের করতে? সেটাই দেখব আজকের গল্প গণশত্রুতে, যেখানে রয়েছে তারিণীর মতোই মোট 5 জন ভয়ঙ্কর সাইকো কিলারের জীবন কাহিনী। চলুন তাহলে আর দেরি না করে মূল গল্প শুরু করা যাক। প্রথম গল্পের নাম সজল বারুই। শুরুতেই আমাদের সজল বারুই নামের একজন নাবালককে দেখানো হয়, যে 1993 থেকে 2011 পর্যন্ত বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল। সজল বারুই কি কি অপরাধ করেছে সেটা জানার জন্য আমাদের তার জীবনই দেখানো হয়। সময়টা ছিল 22শে নভেম্বর 1993 সাল। পুলিশ একটা বাড়ির ভেতর প্রবেশ করে। সেখানেই তারা সজল বারুইকে আহত অবস্থায় একটা চেয়ারে বন্দি দেখতে পায় এবং অন্য একটা ঘরে 2টো লাশ পড়েছিল। দৃশ্য সেখান থেকে পরিবর্তন হয়ে আমাদেরকে 5 দিন পরের দৃশ্য দেখানো হয়, যেখানে পুলিশ সজলকে সেদিন কি ঘটেছিল সেই সব জিজ্ঞাসাবাদ করতে থাকে। তখন সজল আমাদের উদ্দেশ্যে বলে তার বন্ধুরা তার পাশে আছে, আর তার বন্ধুরা যে তার জন্য কি কি করেছে সেটা শুধু সেই জানে। এরপর সজল আমাদের তার লাইফ সম্পর্কে বলতে থাকে। সজলের বয়স যখন 8 বছর, তখন তার বাবা মা আলাদা হয়ে যায়, কারণ তার বাবা আগে একটা বিয়ে করেছিল, যেখানে তার একটা বড় ভাই আছে। আর এই জন্য তার বাবা মার ছাড়াছাড়ির পর তার বাবা তাকে নিয়ে তার সেই সৎ মা ও ভাইয়ের সাথে থাকা শুরু করে। সজল সেই বাড়ির ছেলে হলেও তাকে সারাদিন কাজ করতে হতো। বাড়ির সমস্ত কাজ, যেমন বাজার করা, জিনিসপত্র ওঠানো, সবকিছু তাকেই করতে হতো। আর সামান্য ছোটখাটো ভুল হলেই তাকে থাপ্পড় খেতে হতো। সে বাজার থেকে বেসন আনতে ভুলে গেলেও তাকে মার খেতে হতো। আর শুধু তার সৎ মা নয়, তার বাবা এবং সৎ ভাইও তাকে অকারণে মারত, যেগুলো সে কোনো রকমে সহ্য করে। কিন্তু এসবের মাঝে সজল গুনে রাখত তাকে কতবার থাপ্পড় মারা হয়েছে। পান থেকে চুন ঘষলেই সজলকে মারা হতো, আর সজলও চুপচাপ মার খেয়ে যেত। সে কিচ্ছু বলতো না। রাতের বেলা বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সবাই বাড়ি ফিরে গেলেও সজল বাড়ি যেতে চায় না, কারণ সবাই খাওয়ার পর হাঁড়িতে যদি খাবার থাকে তাহলে তার কপালে খাবার জুটবে, আর যদি হাঁড়িতে খাবার না থাকে তাহলে সেই রাতে তার আর খাওয়া হবে না। আর এটা প্রতিদিনকার ঘটনা। তার ভাই বাবার পকেট থেকে টাকা চুরি করে আর বলে সেই টাকা নাকি সজল দিয়েছে, যে জন্য সজলকে তার বাবা অনেক মারধর করে। সকালের মধ্যে তাকে টাকা ফেরত দিতে বলে। সজল বুঝতে পারে তার ভাই চুরি করে তার দোষ দিয়ে দিয়েছে, কিন্তু সে আর সহ্য করতে পারছিল না। রোজকার এই অশান্তি তার আর ভালো লাগে না। সে বিনা কারণে মার খেত, কেউ তাকে ভালোই বাসত না, তাই সে আর সহ্য করতে পারছিল না এসব কিছু। এরপর আমাদের আবারও বর্তমানের দৃশ্য দেখানো হয়, যেখানে 2 জন পুলিশ অফিসার সজলকে জিজ্ঞাসাবাদ করার প্রস্তুতি নিচ্ছিল। যদিও সজল নাবালক, কিন্তু সে যেহেতু ভিকটিম, তাই তাকে জিজ্ঞাসাবাদ করতেই হতো। এরপর সজলকে থানায় নিয়ে আসা হলে অফিসার দত্ত সজলকে ঘটনার দিন কি ঘটেছিল সেটা বলতে বলে। সজল জানায় সেদিন 7 জন লোক এসেছিল। তাদের মধ্যে 2 জন ছিল পাগড়ি পরা, আর তারা সবাই হিন্দিতে কথা বলছিল। রাতের বেলা তার মা এবং সে বসে নিউজ দেখছিল। তখনই কলিং বেল বেজে ওঠে, তাই সে দরজা খোলে, আর সেই সময় কিছু লোক তার উপর ঝাঁপিয়ে পড়ে, তার মুখ চেপে ধরে এবং তার মার গলায় ছুরি ধরে বলে তারা যদি একটুও শব্দ বা চিৎকার করে তাহলে তাদের গলা কেটে দেয়া হবে। এই বলে তারা সজলকে একটা চেয়ারের মধ্যে বেঁধে ফেলে আর বলে তারা পুলিশের তাড়া খেয়ে সেই বাড়িতে ঢুকেছে, সকাল হলেই পালিয়ে যাবে। কিন্তু এর মাঝে যদি সজলরা চিৎকার করতে চায় তাহলে তাদেরকে বেড়ে ফেলা হবে। কিন্তু সে লোকেরা জানতো না যে বাড়িতে আরো 2 জন মানুষ আছে। তার বাবা ও ভাই কিছুক্ষণ পর 8:30টার দিকে বাড়ি ফেরে। তারা তার মাকে দিয়ে দরজা খোলায় এবং তার বাবা ভাই ঘরে ঢুকতেই তাদের উপর হামলা করে আর তাদেরও মুখ চেপে ধরে পাশের ঘরে নিয়ে যায়। তখন দত্ত জিজ্ঞেস করে তার ভাই ও বাবাকে চিৎকার করেনি বা বাঁচার চেষ্টা করেনি। সজল বলে 8 জন লোকের সাথে তারা পেরে ওঠেনি। তাদেরকে পাশের ঘরে নিয়ে যাওয়া হলেও তারা চিৎকার করার চেষ্টা করে। সে তাদের আওয়াজ শুনছিল, কিন্তু তারা কি বলছিল তা সে বুঝতে পারছিল না। আর কয়েক মুহূর্ত পরই সে বুঝতে পারে তারা তার ভাই ও বাবাকে মারছে এবং তারা তাকেও অনেক মারধর করে। এই বলেই সে কান্না করতে থাকে। তখনই অফিসার দত্ত তাকে শান্ত করে। এরপরই সজল বাড়ি ফিরে যায় আর তার বন্ধুদের সাথে দেখা করে। পরিবার হারানোর কোনো দুঃখই তার কাছে ছিল না। দৃশ্য চলে যায় পরের দিন। তাকে আবারও থানায় তুলে আনা হয়
এবং অফিসার দত্ত তাকে আবারও জিজ্ঞাসাবাদ শুরু করে। দত্ত তাকে সব সত্যি বলতে বলে, কারণ তারা জানে সজল মিথ্যা বলছে, কিন্তু সজল জানায় সে সব সত্যি বলছে। দত্ত তাকে জিজ্ঞেস করে সেদিন কতজন লোক এসেছিল। সজল বলে এই তো 7 জন। তখনই দত্ত বলে সেদিন তো সে বলেছিল 8 জন এসেছিল, তাহলে আজ কেন 7 জনের কথা বলছে? এর উত্তরে সজল বলতে থাকে, ও হয়তো আমি ভুল বলেছিলাম। দত্ত এরপর বলতে থাকে, এত ভুল করলে তো হবে না। এই যেমন সে বলেছিল তার বাবা 8:30টায় দোকান বন্ধ করে বাড়ি ফিরেছে, কিন্তু তার বাবা তো 9:30টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফিরেছে। তাছাড়াও তার পরিবার খুন হয়ে গেল, কিন্তু তার গায়ে সামান্য কিছু ছুরির আঁচড়ের দাগ ছাড়া আর তেমন কোনো ক্ষতই ছিল না। আর তার হাত যদি পেছনে বাঁধা থাকে, তাহলে তার হাতে রক্ত কিভাবে লেগে আছে? তারা জানে সেই রক্ত কার ছিল। সজল বলে রক্ত লোকগুলোর হাত থেকে লেগেছে। দত্ত বলে মিথ্যা বলে তো লাভ নেই, কারণ তারা জানে সে মিথ্যা বলছে এবং তারা সেই ছেলেগুলোকেও গ্রেফতার করেছে যারা সেদিন তাদের বাড়িতে এসেছিল। যেই কথা শুনে সজল চিন্তায় পড়ে যায়। দত্ত বলে খুনিরা ধরা পড়েছে শুনে তার তো খুশি হওয়ার কথা, কিন্তু সে তো আরো চিন্তায় পড়ে গেছে। ব্যাপারটা কি? সজল কেন এমন ভুল করছে? সে খুনিদের জন্য চিন্তা করছে। 7 জনকে 8 জন বলছে, খুনিরা লোকগুলো থেকে ছেলেগুলো হয়ে গেছে এবং তার বাবার বাড়ি ফেরার কথাও সে ভুল বলেছে। এত ভুল করলে তো হবে না। এই বলে তারা সজলকে টর্চার করতে চলে আসে। সজল বলে সে মাইনর, তাই তারা তাকে মারতে পারে না। তখন আর এক অফিসার বোস বলে তারা নাবালকদের জন্য সুন্দর টর্চারের ব্যবস্থা রেখেছে। এই বলে সে কিছু পেন্সিল এনে সজলের হাতের আঙুলের মধ্যে রেখে চাপ দেয়। সজল তখন ব্যথায় চিৎকার করতে থাকে। তখনই দত্ত তাকে সব সত্যি বলতে বলে, কারণ তারা জানে সজল মিথ্যা বলছে। সজল অনেকক্ষণ সহ্য করে থাকলেও একটা সময় সে স্বীকার করে বলে যে সে খুনিরা আসলে তার বন্ধু। এরপরে আসল রহস্য আমাদের সামনে আসে। আসলে এই সজলই তার বন্ধুদের নিয়ে এই খুনগুলো করেছিল। তার বন্ধুরা জানতো সজলকে রোজ রোজ অনেক অত্যাচার সহ্য করতে হয়, তাই তারা তাকে সাহায্য করতে রাজি হয়ে যায় এবং তার পরিবারকে খুন করতেও রাজি হয়। সজল টিভিতে আমেরিকার একটা ক্রাইম শো দেখে সেখান থেকেই খুনের কৌশল সম্পর্কে জানে, আর সে তা নিজের মতো করে সাজায়। সে জানতো তার এই 5 জন বন্ধুকে দিয়ে তার পুরো পরিবারকে খুন করা যাবে না, তাই সে আরো 2 জনকে ভাড়া করে। আর প্ল্যান মোতাবেক তারা 7:30টার দিকে সজলদের বাড়ি যায় এবং তার সৎ মাকে বেঁধে রাখে। এরপর 9:30টার দিকে তার বাবা ও ভাই বাড়ি ফিরলে তাদেরকেও হাত মুখ বেঁধে রেখে দেয়। এরপর সজল নিজের হাতে প্রথমে তার সৎ ভাইকে খুন করে, এরপর তার বন্ধুরা তার বাবাকে খুন করে, সবশেষে সে তার সৎ মাকে খুন করে। এত বছরের জমে থাকা আক্রোশ সে তাদেরকে ছুরি দিয়ে বারবার আঘাত করে মেটায়। এরপর সে খুনের এভিডেন্স সরানোর চেষ্টা করে। সে ওই ক্রাইম ইনভেস্টিগেশন অনুষ্ঠানে দেখেছিল সরিষার তেল দিয়ে রক্তের দাগ মুছে ফেলা যায়, তাই সেও সেভাবে রক্তের দাগ মোছে এবং বাকি এভিডেন্সগুলো নষ্ট করে ফেলে। সেই অনুষ্ঠানে দেখেছিল খুনিরা একটা হোটেলে খুন করার পর খাবার খেয়ে টাকা রেখে যায়, যে ব্যাপারটা তার অনেক ভালো লেগেছিল। তাই বাবা মাকে খুনের পর তারাও খাবার খায়। এরপর তার বন্ধুরা তাকে চেয়ারের সাথে বেঁধে সেখান থেকে চলে যায়। সজল বলে সে ইচ্ছে করলে বাড়ি ছেড়ে আরো আগে চলে যেতে পারত, কিন্তু এই বাড়ি, দোকান, ব্যবসা এগুলো ছেড়ে সে কি করে যাবে? কারণ তার ভাই একটা গাধা, তার দ্বারা এসব সামলানো অসম্ভব ছিল। সে আরো বলে এই সবকিছুর মধ্যে ভিকটিম কিন্তু সজল নিজেই, আর সে শুধু একবার নয় 1000 বার ভিকটিম হয়েছে। সবকিছু শুনে দত্ত ফাইল রেডি করতে বলে, কারণ সজল সবকিছু স্বীকার করে নিয়েছে। এরপর সজলের কেস দিয়ে আদালতে রায় প্রকাশ করা হয়। তাকে আর তার বন্ধুদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। কিন্তু সে যখন শাস্তি পেয়ে ছাড়া পায়, পুলিশ ধীরে ধীরে তখন জানতে পারে তারা তার অপরাধের মাত্র 10%ই জানতে পেরেছিল। সে বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিল। এই কেসের সাথে জড়িত অফিসার এবং সাইকোলজিস্টদের সাথে আলোচনা করে জানা যায় যে সজলের পরিবার ও সে যে পরিবেশে বেড়ে ওঠে, সে পরিবেশই দায়ী তার অপরাধী হয়ে ওঠার জন্য। কারণ তার উপর অত্যাচার করা হতো প্রতিনিয়ত, আর তাকে কেউ ভালোবাসত না, যে জন্য ধীরে ধীরে তার মস্তিষ্ক বিকৃত হয়ে যায় আর সে একজন ভিকটিম থেকে অপরাধী হয়ে ওঠে, যে জন্য অবশ্যই তার পরিবারের অবহেলার অযত্ন দায়ী। তাছাড়াও সজলের এক প্রতিবেশী বলে সে মাঝে মাঝে সজলকে তার বন্ধুদের সাথে কথা বলতে শুনত, কিন্তু সে তখন বুঝতে পারেনি যে সজল তার পরিবারকে মারার প্ল্যান করছে। তবে ঘটনার পর সে বুঝতে পারে যে সজল তার বন্ধুদেরকে নিয়ে হত্যার প্ল্যান করেছিল। কিছু বছর পর সজল জেল থেকে ছাড়া পেলে পুলিশের খবরই হয়ে কাজ করত, আর অফিসার দত্তর সাথে তার যোগাযোগ ছিল। হ্যাঁ, যাবজ্জীবন হলেও কিছু বছর পর সে ছাড়া পেয়ে যায়, কিন্তু 2017 সালের পর থেকে সে নিরুদ্দেশ হয়ে পড়ে।
কেউ আর তার কোনো খোঁজ খবর পায় না। হয়তো সে অন্য কোনো পরিচয়ে আমাদের মাঝে এখনো বেঁচে আছে, আর সে হয়তো এখনো তার অপরাধের জগৎ থেকে বের হতে পারেনি। দ্বিতীয় গল্পের নাম চেইনম্যান, কামরুজ্জামান সরকার। অপরাধের সময়কাল 2013 থেকে 2019। ভিকটিমদেরকে গলায় চেইন পেঁচিয়ে খুন করে তাদের সাথে বিকৃত যৌনাচার করত সে, আর চেইন পেঁচিয়ে খুন করার জন্য তাকে চেইনম্যান কিলার বলা হয়। বর্তমানে সে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত। শুরুতে আমাদের 2018 সালের কালনা নামক একটা জায়গার দৃশ্য দেখানো হয়, যেখানে একজন গৃহবধূ বাড়িতে একা টিভি দেখার সময় গেট খোলার শব্দ শুনতে পায়। তাই সে বাইরে আসলেও কাউকে খুঁজে পায় না। তখনই সে একজন হেলমেট পরা লোককে তার বাড়ি থেকে বের হতে দেখে আর জিজ্ঞেস করে সে কেন এসেছে। তখন সেই লোকটি বলে সে হলো ইলেকট্রিশিয়ান। মহিলাটি জিজ্ঞেস করে তাকে কি তপনবাবু পাঠিয়েছে মিটার বক্স দেখার জন্য। লোকটি বলে হ্যাঁ, তপনই তাকে পাঠিয়েছে, আর সে মিটার বক্স দেখে তা সারিয়ে দিয়েছে। এই বলে সে চলে যেতে লাগলে মহিলাটি তাকে দাঁড়াতে বলে, কারণ তপন নামের কাউকেই সে চেনে না। সে বুঝতে পেরেছে লোকটি তার বাড়িতে চুরি করতে এসেছে, তাই সে ব্যাগ থেকে যা যা চুরি করেছে তা ফেরত দিতে বলে, আর না হলে সে লোকজন ডাকবে বলতে থাকে। লোকটি তখন ব্যাগ থেকে তার চুরিকৃত সব জিনিসপত্র বের করে দেয়, আর সেই ব্যাগ থেকে একটা লাঠি এবং বাইকের একটা চেইনও বের করে, যেটা দিয়ে সে সাথে সাথে মহিলাটির মাথায় আক্রমণ করে আর গলায় চেইন পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে। খবর পেয়ে পুলিশ সেখানে চলে আসে এবং কনস্টেবল ইনচার্জ ভাস্করকে জানায় এর আগের খুনগুলো একই প্যাটার্নে করা হয়েছে। প্রথমে মাথায় আঘাত করে, তারপর চেইন দিয়ে শ্বাসরোধ করে। তাছাড়া ভিকটিমদের সবার গায়ে লাল কাপড় ছিল, আর তারা সবাই মহিলা, অর্থাৎ খুনির লাল কাপড়ের উপর একটা অবসেশন আছে এবং সে তাদেরকেই খুন করে যাদের গায়ে লাল কাপড় থাকে। আর সবগুলো খুন দুপুর 1টা থেকে 1:30টার মধ্যে হয়, যখন বাড়িতে ভিকটিমরা একা থাকে। আর এই খুনি 5 বছর ধরে এভাবেই খুন করে চলেছে। এরপর আমাদের 5 বছর আগের দৃশ্য দেখানো হয়, সাল 2013। কামরুজ্জামানকে তার স্ত্রী কল করে কথা শোনাতে থাকে, কারণ তাদের ছেলের স্কুলের বেতন না দিলে তাকে আগামীকাল স্কুল থেকে বের করে দিবে বলে জানানো হয়। কামরুজ্জামান টাকার ব্যবস্থা করছে বলেই কল কেটে দেয়। এরপর সে একটা লটারির টিকিট কেনে আর একটা লেকের পাশে বসে সিগারেট খেতে থাকে, কারণ সে কোনো কাজ পাচ্ছিল না, সেজন্য তার আর্থিক অবস্থাও ভালো না। সে সিগারেট খেতে খেতে কি করবে সেটাই চিন্তা করছিল। তখনই তার কাছে একজন লোক এসে একটা সিগারেট চাইলে সে লোকটিকে সিগারেট দেয়। লোকটি তখন বলে তার সমস্যার সমাধান হয়ে যাবে। কামরুজ্জামান বলে সে কি করে জানে। কামরুজ্জামান একটু অবাকই হয় তার কথায়। তখন লোকটি বলে তার রক্ত ঠান্ডা হয়ে গেছে, তা তাকে গরম করতে হবে, আর রক্তের রং লাল, তাই কামরুজ্জামানকে লাল রঙে ফোকাস করতে বলে সে সেখান থেকে চলে যায়। যার পর কামরুজ্জামান লোকটির কথা ভাবতে ভাবতে একটা বাড়ির সামনে দিয়ে যায়, যে বাড়ির লোকটি বিকেলবেলা একটা কাজে বের হয়ে যায়, আর তার স্ত্রীর গায়ে লাল রঙের কাপড় ছিল। কামরুজ্জামান সেই লোকটির বলা লাল রঙে ফোকাস করার কথা ভাবতে ভাবতে সেই মহিলাটির পিছু পিছু তার বাড়িতে গিয়ে চুরি করে, কিন্তু মহিলাটি তাকে ধরে ফেললে সে কোনো রকম দৌড়ে পালায় এবং চুরি করা জিনিসগুলো বিক্রি করে। আর বিক্রি করার পর সে তার স্ত্রীর জন্য টাকা পাঠায়। তখন সেই লটারি বিক্রেতা এসে জানায় সে 25,000 টাকা লটারি জিতেছে। যে কথা শুনে কামরুজ্জামান বেশ খুশি হয়ে যায় আর ভাবতে থাকে সবকিছু লাল রঙে ফোকাস করার জন্যই হচ্ছে। তাই সে নিজের জন্য কিছু লাল রঙের পোশাক কেনে এবং বাড়ি ফিরে বাড়ি ভাড়া দেয়, যেটা এতদিন সে দিতে পারছিল না। তার বাড়ির মালিক একটা বাইক বিক্রি করার কথা বললে কামরুজ্জামান সেই বাইকটা কিনে নেয়, কারণ চুরি করে সে দৌড়ে পালালে ধরা পড়ে যাবে, আর বাইকে করে পালানোর জন্যই সে বাইকটা কিনে ফেলে, আর সেটাকেও লাল রং করে ফেলে। এরপর সে একটা বাইকের চেইন আর একটা লোহার পাইপ কিনে নেয় নিজের আত্মরক্ষার্থে। তারপরে দেখা যায় সে একটা বাড়িতে যায় আর চুপি চুপি সেই বাড়িতে প্রবেশ করে। এরপরই সেই বাড়ির মহিলাটাকে খুন করে। তখনই তার ভেতরে সেই নরপিশাচ জেগে ওঠে এবং সে ওই মহিলার সাথে শারীরিক সম্পর্কও করে, কারণ সে শারীরিকভাবে অক্ষম থাকায় তার স্ত্রী তাকে এই নিয়ে খোঁটা দিত আর অনেক কথা শোনাতো। তাই সে ওই লাশের সাথেই যৌনাচার করে, কারণ লাশ তাকে বাধা দেয়া বা কোনো প্রকার প্রতিক্রিয়া দেখাবে না। কিন্তু এই যৌনাচার ও নৃশংসতার চরম মাত্রায় সে পৌঁছায় যখন সে লাশের উপর কোনো অবজেক্টকে ব্যবহার করত, নিজেকে না, যেটা তার একটা মানসিক সমস্যা। এভাবেই সে 5 বছর ধরে একের পর এক বাড়িতে চুরি, খুন ও লাশের সাথে বিকৃত যৌনাচার করে। বর্তমানে অর্থাৎ 2018 সালেও সে এমন কাজ করে এবং অফিসার ভাস্কর এই কেসের তদন্তে নামে। আর কামরুজ্জামান যেহেতু নিজে থেকে কিছু না করে লাশের উপর অবজেক্ট ব্যবহার করত, সেজন্য পুলিশ কখনোই লাশের মধ্যে
তার কোনো প্রকার ডিএনএ পায়নি। তাছাড়াও কামরুজ্জামানের হাত থেকে ভাগ্যক্রমে কিছু মহিলা প্রাণে বেঁচে যায়, যাদের সাথে কথা বলে পুলিশ জানতে পারে খুনে ইলেকট্রিক বোর্ডের লোক সেজে বাড়িতে প্রবেশ করত, কিন্তু কেউ কখনো তার চেহারা দেখেনি। তাই পুলিশ মাইকিং করে আশেপাশের মানুষকে সাবধান করে দেয় এবং অপরিচিত বা সন্দেহভাজন কাউকে দেখলে থানায় যোগাযোগ করতে বলে। কিন্তু এর ফলে মানুষদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে যায়। আর কিছুদিন পর কামরুজ্জামান সবচেয়ে ঘৃণিত কাজটি করে। 13 বছরের একটা মেয়েকে নৃশংসভাবে খুন করে। আর এই খুনের পর জনগণ আন্দোলন করতে থাকে, যে জন্য পুলিশের উপর উপরিমহল থেকে চাপ প্রয়োগ হয়। অফিসার ভাস্কর 7 দিনের সময় চায়, আর তার একটা সিসিটিভি ফুটেজে কামরুজ্জামানকে বাইকে করে যেতে দেখে, যেখানে সে লাল হেলমেট, লাল বাইক এবং তার সাথে একটা বাজারের ব্যাগ দেখে। যেমনটা বেঁচে যাওয়া ভিকটিমরা বলেছিল, তার প্রোফাইল হুবহু ম্যাচ করে। তাই সব থানায় কামরুজ্জামানের ছবি পাঠানো হয় আর তাকে খোঁজা শুরু করা হয়। বাইকের কন্ডিশন দেখে পুলিশরা বুঝতে পারে সেটা 3 বছরের বেশি পুরাতন নয়। তাই তারা সব জায়গায় খোঁজ নেয় কে কে এমন বাইক ক্রয় করেছে, কিন্তু তারা আশানুরূপ কোনো তথ্যই পায় না। তাই ভাস্কর একটা মিটিং করে তার টিমকে রেডি করে এবং যে যে জায়গাগুলোতে খুন হয়েছে সেই জায়গাগুলোতে কামরুজ্জামানের মতো বাইকারদের খুঁজতে বলে এবং জায়গায় জায়গায় চেকপোস্ট বসায়। 2019 সালে একদিন কামরুজ্জামান যে পথ দিয়ে যাচ্ছিল সেখানে ভাস্কররা চেকিং করছিল। কামরুজ্জামান বেশি একটা না ভেবে সেখান দিয়ে যেতে লাগলে তার কাছে থাকা সেই বাজারের ব্যাগ চেক করে সেখানেই চেইন পাওয়া যায়। পুলিশ বুঝতে পারে এটাই সেই খুনি। তাই তারা কামরুজ্জামানকে ধরতে লাগলে সে তাদের উপর আক্রমণ করে পালাতে থাকে, কিন্তু অফিসার ভাস্কর তার সাথে লড়াই করে আর তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। এরপর কামরুজ্জামানকে কোর্টে তোলা হয়। তখন পুলিশ তার ফাঁসির আবেদন করলেও তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়, আর এখনো সে তার সাজা ভোগ করছে। কামরুজ্জামানের হাত থেকে বেঁচে যাওয়া একজন ভিকটিম জানায় সে লাল জামা পরা ছেড়ে দিয়েছে এবং সে লাল রঙের কিছু ব্যবহারও করে না। আর এত বছর হওয়ার পরও সে এখনো সেদিনের কথা মনে করে অনেক ভয় পায়। তৃতীয় গল্পের নাম তারিণী। সব ক্ষেত্রে যে শুধু নারীরা ভিকটিম তাই নয়, কিছু কিছু ক্ষেত্রে নারীরাও ভয়ঙ্কর অপরাধী হয়ে ওঠে। তেমনই একজন নারী হলো ত্রাইলোকিয়া তারিণী। তারিণী 1860 থেকে 1884 সাল পর্যন্ত বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল, আর সে ছিল বাংলার প্রথম মহিলা সিরিয়াল কিলার। আগেকার সময়ে মেয়েদেরকে বালিকা থাকতেই বিয়ে দিয়ে দেয়া হতো, আর তারিণীকেও বালিকা থাকাকালীনই বিয়ে দেয়া হয়। আর তার স্বামী ছিল বয়স্ক, যে বিয়ের কয়েক মাস পরই মারা যায়। তারপর তারিণীকে একজন লোক একটা পতিতালয়ে বিক্রি করে দেয়। সে সেখানেই থাকা শুরু করে এবং তাকে বিভিন্ন পুরুষদের সাথে মেলামেশাও করতে হয়। কিন্তু তারিণী ছিল খুব চালাক এবং সুন্দরী, তাই সে একজন সাধারণ পতিতা থেকে সেই পতিতালয়ের প্রধান হয়ে ওঠে। আর তার কাছে অনেক দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ আসতো। কালিদাস নামের তার একজন পার্টনার ছিল, যে তাকে পতিতাবৃত্তির জন্য বিভিন্ন মেয়ে এবং ধনী খদ্দের এনে দিত। আর তারিণী সেই ধনী খদ্দেরদের মদের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দিত, যে জন্য তারা সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ত। এরপরই তারিণী তাদের কাছে থাকা স্বর্ণের চেইন, বালা, লকেট ইত্যাদি খুলে রেখে দিয়ে তাদের রাস্তায় ফেলে আসতো। আর যখন সেই লোকগুলোর জ্ঞান ফিরত বা কেউ তাদের অচেতন অবস্থায় খুঁজে পেত, তারা তখন বুঝতে পারত তাদেরকে লুট করা হয়েছে। আর এই জন্য তারা আর কিছু করতেও পারত না, কারণ তারা অনেক ধনী পরিবারের মানুষ, সমাজে তাদের অনেক নামডাক। তাই সমাজের মানুষ যদি একবার জানে যে তারা পতিতালয়ে যায়, তাহলে তাদের আর সম্মান থাকবে না। তাই এইভাবে লুট হওয়ার পরেও তারা একদম চুপ করে থাকত। পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করলেও তারা বলতো তাদেরকে ডাকাত ধরেছিল, কিন্তু এরপরও তারা সত্যি বলতো না। তারিণীর নাম কেউ মুখে আনতো না। এই সুযোগটাই তারিণী এবং কালিদাস দুজনই মিলে কাজে লাগাতো। একদিন কালিদাস তারিণীকে জানায় তাদের কাজ কঠিন হয়ে যাচ্ছে, কারণ পুলিশ রাতের বেলা টহল দিচ্ছে এবং তাদের ডিলারদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তাই তাদেরকে এবার নতুন কিছু ভাবতে হবে। তাই তারা একটা প্ল্যান করে। তারা তাদের পতিতালয়ের সবচেয়ে ছোট মেয়েটিকে একজন উচ্চ বংশের মেয়ে সাজিয়ে অন্য এলাকার এক ধনী পরিবারে বিয়ে দিয়ে দেয়। আর রাতের বেলা তারা যখন বধূ নিয়ে যাচ্ছিল, তখনই কালিদাস কিছু লোকজন নিয়ে তাদের লুট করে, এমনকি তাদের হত্যাও করে। এরপর তারা আরো নানাভাবে লোক ঠকানোর ব্যবস্থা করে, কারণ তারিণীর বয়স হচ্ছিল, সে আর পতিতাবৃত্তি করতে পারছিল না। তাই সে নতুন প্ল্যান তৈরি করে। তারা একটা স্বর্ণের দোকানে অনেকগুলো স্বর্ণ বায়না দিয়ে আসে, আর সেই স্বর্ণ দিয়ে টাকা নিয়ে যাওয়ার কথা বলে। রাতের বেলা যখন তাদের বাড়িতে সোনা নিয়ে যাওয়া হয়, তখন কালিদাস সেই লোকটিকে খুন করে আর সব সোনা লুট করে নেয়।
কিন্তু একটা সমস্যা হয়ে যায়, তা হলো সেই দোকান মালিক পুলিশে কমপ্লেন করে দেয়। আর সে যেহেতু কালিদাসের চেহারা দেখেছিল, তাই পুলিশ তার সাহায্যে কালিদাসের একটা স্কেচ আঁকায় আর তার পোস্টার ছাপায়, যে জন্য কালিদাস ধরা পড়ে যায়। পুলিশ অফিসার ব্যানার্জি কালিদাসকে জিজ্ঞেস করে যে কে তার রানীমা, সেও কি তার সাথে জড়িত, কিন্তু কালিদাস তার মুখ খোলে না আর পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়। তখন সেখানে কালিদাসের ছেলে হরি এবং তারিণীও আসে। ব্যানার্জি কনস্টেবল সুজিতকে জিজ্ঞেস করে এই কি সেই রানীমা? সুজিত বলে সে জানে না, কিন্তু সে জানে যে তারিণী এবং পতিতা। তখন ব্যানার্জি মেঝেতে হাঁটার সময় অন্যরকম শব্দ করলে সেই জায়গার মেঝে উল্টে দেখে যে সেখানে সোনার দোকানের সেই লোকটির লাশ। এরপরে খুন এবং লুটের দায়ে কালিদাসকে গ্রেফতার করা হয় আর তাকে জিজ্ঞেস করা হয় যে তার রানীমাও কি তার সাথে ছিল। সে যেন সত্যি বলে, কিন্তু কালিদাস অনেক মার খেয়েও স্বীকার করে না যে তারিণীও তার সাথে ছিল, যে জন্য তাকে ফাঁসি দিয়ে দেয়া হয়। ব্যানার্জি এরপর তারিণীকে জিজ্ঞাসাবাদ করলে তারিণী জানায় যে সে পতিতা। কালিদাস তাকে খদ্দের এনে দিত আর কালিদাসের ছেলে হরি তাকে মা বলে ডাকে। এর থেকে বেশি সে আর কিছুই জানে না। সে পতিতা, তাই কেউ তার কথা বিশ্বাস করে না। যেহেতু কালিদাসও কিছু স্বীকার করেনি, তারিণীও এই খুনে তার সাথে ছিল আর তারিণীকেও জিজ্ঞাসাবাদ করে কোনো কিছু জানা যায়নি, তাই তারিণীকে ছেড়ে দেয়া হয়। কালিদাস না থাকাতে তারিণীর রোজগার বন্ধ হয়ে যায়, তাই সে নতুন এক ফোন দিয়ে আটে। সে সাধু সন্ন্যাসী হয়ে যাওয়ার অভিনয় করে আর মেয়েদেরকে ভালো হয়ে যাওয়ার জ্ঞান দেয়। এভাবেই সে এক জমিদার বাড়িতে ওঠে এবং সে যেদিন ফিরে যাবে সেদিনই তার নামে থানায় একটা কেস করা হয়, যেখানে কান্তি নামের এক মেয়ে অভিযোগ আনে রাতের বেলা রাজকুমারী তার গয়না নিয়ে তারিণীর কাছে এসেছিল। আর এরপর থেকে রাজকুমারী এবং সেই গয়নাগুলোকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা সবাই অনেক বেশি চিন্তায় পড়ে গেছে, যে জন্য দারোগা ব্যানার্জি তারিণীকে থানায় নিয়ে আসে আর জিজ্ঞাসাবাদ শুরু করে। তখন তারিণী ব্যানার্জিকে কিছুটা সিরিয়াস করার চেষ্টা করে আর বলে রাজকুমারী তার উপর রাগ করেছিল, সে চলে যাবে দেখে, তাই সে রাতের বেলা রাজকুমারীকে তার সাথে খাবার খাওয়ার জন্য দাওয়াত দেয় এবং সে সেখানে এলে সে নিজ হাতে রাজকুমারীকে খাইয়ে দেয়। এরপর রাত 12টার দিকে রাজকুমারী তার ঘর থেকে চলে গেলে সে কিছুটা মদ খেয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে। তারিণী আরো বলে রাজকুমারী বলেছিল কান্তি তাকে হিংসে করে আর হয়তো এই হিংসের জন্যই সে রাজকুমারীর ক্ষতি করে তার উপর দোষ চাপিয়ে দিচ্ছে। আর তাছাড়াও পুলিশ তো তার ঘরে রাজকুমারীর গয়নাগুলো পায়নি, তাই তারা তাকে কিভাবে অপরাধী বলে চিহ্নিত করতে পারে। এই বলে সে পুলিশের মনে কান্তিকে নিয়ে সন্দেহ ঢুকিয়ে দেয়। এরপর তাকে আবারও জিজ্ঞাসাবাদ করা হলে সে তার মুখ খোলে না। তখন পুলিশ হরিকে ব্যবহার করে। তারা তারিণীর সামনে হরিকে বেশ মারধর করে আর বলে সব দোষ হরির উপর দিয়ে দিবে। যে কথা শুনে তারিণী বলে হরি কিছু করেনি, যা করেছে সে করেছে। এই বলে সে একে একে সব সত্যি বলতে থাকে। আসলে রাজকুমারী জানতো তারিণীর ব্যাপারে, তাই তার বেঁচে থাকা তারিণীর জন্য অনেক বিপজ্জনক। এ কারণে সে রাতে খাবারের সাথে বিষ মিশিয়ে দেয় আর তাকে খুন করে এবং তার গয়নাও রেখে দেয়। এসব শুনে ব্যানার্জি তাকে গয়নার ব্যাপারে জিজ্ঞেস করে। তারিণী তখন তাকে একটা বাড়ির ঠিকানা দেয়, যেখান থেকে পুলিশ অনেকগুলো গয়না উদ্ধার করে। তাছাড়াও সে লুট করতে এবং ধনীদেরকে ফাঁসাতে যাদের যাদের ব্যবহার করত তাদের সবাইকে খাবারের সাথে বিষ মিশিয়ে খুন করত। এমনকি তার দেয়া ঠিকানায় পুলিশ মাটি খুঁড়ে তাদের লাশও খুঁজে পায়। তাছাড়াও গয়নার মধ্যে কুসুমের নাম লেখা ছিল। ব্যানার্জি তখন তাকে কুসুমের ব্যাপারে জিজ্ঞেস করে। তারিণী জানায় সে কুসুমকে পানিতে ডুবিয়ে হত্যা করেছে আর এরপরই তার গয়না নিয়ে নিয়েছে। আর পুলিশ তল্লাশি চালিয়ে সেই পুকুরে অনেকগুলো মানুষের কঙ্কালও খুঁজে পায়, যাদের সবাইকেই তারিণী হত্যা করেছে, কারণ তারা সবাই তার মতো পতিতা এবং তাদের সবার কাছে গয়না ছিল। সে তাদেরকে খুন করে গয়না নিয়ে নিত। তার গয়না আর টাকা পয়সার প্রতি এতটাই লোভ হয়ে গিয়েছিল যে সে একের পর এক মানুষ খুন করতে থাকে। এভাবেই সে একে একে অনেক মানুষকে খুন করেও কখনো ধরা পড়তো না। কিন্তু তার সাথে কাজ করা এক মেয়ে পুলিশে জেরায় সব সত্যিটা বলে দেয়, যে জন্য পরবর্তীতে তারিণীকে এতগুলো খুন ও লুট করার অপরাধে 1884 সালে ফাঁসি দেয়া হয়। আর দারোগা ব্যানার্জি তারিণীকে নিয়ে পরবর্তীতে একটা বইও লেখে, যা থেকে তার সম্পর্কে খুব ভালোভাবে জানা যায়। আর সেই ছিল বাংলার প্রথম মহিলা সিরিয়াল কিলার আর সবচেয়ে বেশি ভয়ানক। চতুর্থ গল্পটা রাশিদ খানকে নিয়ে। তার উপাধি সাট্টা সিং
এবং অপরাধের সময়কাল 1970 থেকে 1993 সাল। সে সাধারণত সাট্টা খেলা, বোমা বিস্ফোরণ এবং অবৈধ লেনদেনের সাথে জড়িত ছিল। তার সবচেয়ে ঘৃণিত কাজ কলকাতার বউবাজারে 1993 সালে বোমা বিস্ফোরণ করা, যে বিস্ফোরণের আঘাতে 50 জনের অধিক মানুষ মারা যায় এবং অনেকে আহতও হয়। বর্তমানে সে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়ে জেলখানায় বন্দী। শুরুতে আমাদের 1993 সালের 16 মার্চ কলকাতার বউবাজারে হওয়া সেই বিস্ফোরণের 1 ঘন্টা আগের দৃশ্য দেখানো হয়, যেখানে কিছু লোক কিছু বক্সকে সযত্নে একটা গোডাউনের ভেতর রাখে, আর সেই বক্সগুলোর মধ্যেই ছিল বোমা। এরপর আমাদের রাশিদ খানকে দেখানো হয়, যে একটা ছেলেকে খুন করে, কারণ সে ছেলেটি তার বিরুদ্ধে কথা বলেছিল। আর যে রাশিদ খানের বিরুদ্ধে কথা বলে তাদের পরিণতি মৃত্যু ছাড়া আর কিছুই না। সে কাউকে ছাড়ে না। রাশিদ খান সাট্টার ব্যবসা করত। সাট্টা খেলা মূলত এক প্রকার জুয়া খেলা, যেখানে কিছু সংখ্যা ধরা হতো আর লোকজন কোন একটা সংখ্যার উপরই টাকা লাগাতো, আর যার সংখ্যা মিলে যেত সে 3 গুণ টাকা পেত। বাকিরা সব টাকা হেরে যেত। এতে লাভ হতো রাশিদ খানেরই। তৎকালীন সময়ে রাশিদ খান 1 কোটি টাকা শুধু সাট্টা ব্যবসা করেই কামিয়েছিল, যে জন্য তাকে সাট্টা কিং বলা হতো। সবাই তাকে বেশ মান্য করে আর ভয় পেয়েই চলত। এই রাশিদ খান এখন সাট্টা খেলা যতটা পারে, আগে কিন্তু এই খেলা সম্পর্কে সে কিছুই জানত না। তার জন্ম আগ্রাতে হলেও সে সাট্টা কিং হয়েছে কলকাতায় এসে। 1967 সালের কথা। সেই সময় সে আর তার বোন কলকাতার এক বাড়িতে এসে ওঠে, কিন্তু সেই বাড়িটি ছিল পতিতালয়। একদিন এক লোকের নজর পড়ে তার বোনের উপর। সে তার উপর একদিন জোর করে শারীরিক নির্যাতন চালায় আর অনেকগুলো টাকা দিয়ে যায়। লোকটির কাছে ছিল অনেক টাকা এবং পিস্তল। সেদিনই রাশিদ বুঝতে পেরেছিল এই দুনিয়ায় মাথা উঁচু করে বাঁচতে হলে অনেক টাকার মালিক হতে হবে আর অনেক বেশি পাওয়ারফুলও হতে হবে। কিন্তু তার এই সাট্টা কিং হওয়ার জার্নি এতটাও সহজ ছিল না। সে যার থেকে সাট্টা খেলা শিখেছে তাকে সেই লোককেই হত্যা করতে হয়েছিল, কারণ সেই লোকের জন্য সে ঠিকমতো ব্যবসা করতে পারছিল না। আর তাছাড়াও সেই লোকের মৃত্যুর পর সে এককভাবে সাট্টা খেলা শুরু করে। তার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। ধীরে ধীরে বউবাজারে তার আধিপত্য বিরাজ হয় এবং পুলিশও এক সময় তার পিছু করতে পারছিল না, কারণ তার নামে থানায় কখনো কোনো অভিযোগ করা হয়নি। তার হয়ে তার লোকেরা খুন করত এবং কোনো সমস্যা হলে তারা নিজেদের উপর সমস্ত দোষ নিয়ে নিত, যে জন্য রাশিদের হিস্ট্রি একদম ক্লিয়ার। আর তাছাড়াও বিভিন্ন পার্টি এবং রাজনীতিবিদদের আশীর্বাদ ছিল রাশিদের উপর, কারণ সে তাদেরকে টাকা দিত আর তারা রাশিদকে পুলিশি ঝামেলা থেকে বাঁচাতো। রাশিদের হাত এভাবে ধীরে ধীরে মুম্বাই এবং দুবাই পর্যন্ত চলে যায়। সেই সময় কলকাতাতে যেসব বড় বোমা বিস্ফোরণগুলো হতো, রাশিদের সেই সবগুলোতেই হাত ছিল। কিন্তু সে বড় একটা ধামাকা করার চিন্তা করছিল। তখনই তার কাছে দুবাই থেকে একজন লোক কল করে। রাশিদ সেই লোকের সাথে অনেকক্ষণ কথা বলে আর সেই লোক রাশিদকে প্রস্তুত থাকতে বলে বড় কোনো ধামাকার জন্য। দেখা যায় বিস্ফোরণের 40 মিনিট আগে অফিসার সেনকে একজন খবর দেয় যে সে রাশিদের লোকদেরকে একটা গোডাউনে কিছু বাক্স সযত্নে নিয়ে যেতে দেখেছে, আর খুব সম্ভবত সেখানে এমন কিছু আছে যা নিয়ে ধরা পড়লে রাশিদ খানকে গ্রেফতার করা যাবে। অফিসার সেন এসব শুনে বলে রাশিদ খানকে ধরা যায়, কিন্তু ধরে রাখা যায় না, কারণ 2 বছর আগে সে সাট্টাবাজির প্রমাণ পেয়ে রাশিদকে গ্রেফতার করেছিল। কিন্তু পরের দিনই কোর্টে নকল রাশিদ আসে এবং সমস্ত দোষ নিজের উপর নিয়ে নেয়, আর রাশিদ খান বাড়ি চলে যায়। তাই শুধু রাশিদকে ধরলে হবে না, তাদের আরো অনেককে ধরতে হবে। অনেক বড় বড় মাথা এখানে জড়িত, তাই তাদেরকে সময় নিয়ে কাজ করতে হবে। এখন সেই খবরই জানায় সময় তো তাদের কাছে নেই, কারণ রাশিদ খান যে বাড়িতে বোমাগুলো মজুত করেছে সেই বাড়িতে প্রায় 60 থেকে 70 জন মানুষ থাকে, আর সেই এলাকায় প্রায় 1000 খানেক মানুষ থাকে। তাই যদি কোনো অঘটন ঘটে তাহলে তো পুরো এলাকা শেষ হয়ে যাবে। যেই কথা শুনে অফিসার সেনও এবার চিন্তায় পড়ে যায়। তাই সে সোজা থানায় গিয়ে তার সিনিয়রের সাথে এই নিয়ে আলোচনা করে, আর তারা একটা প্ল্যানও তৈরি করে ফেলে, কারণ তারা খুব ভালো করেই জানতো রাজনৈতিক দলের প্রভাবের জন্য তারা রাশিদ খানের এলাকায় রেড দিতে পারবে না। তাই অফিসার সেন এসিপিকে দিয়ে সেই রাজনৈতিক নেতার সাথে কথা বলে আর জানায় তার টিম রাশিদ খানের এলাকায় রেড দিতে বের হয়ে গেছে। সে নেতা রেড দেয়াকে আটকাতে বলে, কিন্তু এসিপি জানায় তারা অনেক আগেই বের হয়ে গেছে, তাই এখন আর ফিরে আসা সম্ভব না। যে কথা শুনে সে নেতা রাশিদের ল্যান্ডলাইনে কল করে, কিন্তু বিস্ফোরণের ঠিক 10 মিনিট আগে রাশিদ সেই বাড়ি থেকে বের হয়ে যায়। যদিও সে চলে যায়, কিন্তু তার মনে হচ্ছিল কিছু একটা ঠিক হচ্ছে না। এদিকে তার মেয়ে আর মেয়ের জামাইও সেই বাড়িতেই ছিল,
কাজ শেষে তার মেয়ে বাড়ি ফেরার জন্য বললে তার স্বামী তাকে ফিরে যেতে বলে, কারণ তার সামান্য কিছু হিসাব বাকি ছিল, যেগুলো করেই সে বাড়ি ফিরবে। যে কথা শুনে রাশিদের মেয়ে সেই বাড়ি থেকে বের হয়ে যায়। তখনই গোডাউনের বাইরে রাশিদের একজন লোক সিগারেট খাওয়ার জন্য ম্যাচ জ্বালাতেই ম্যাচের কাঠি ভেঙে গোডাউনে থাকা বোমার বাক্সের মধ্যে পড়ে, আর সাথে সাথে বাক্সে আগুন ধরে যায়। এক মুহূর্তে সেখানে থাকা সমস্ত বোমা বিস্ফোরিত হয় আর আশেপাশের বাড়িগুলো ভেঙে পড়ে। এমনকি সেই বাড়ি এবং বাড়ির পাশে থাকা আরো দুটো বাড়ি বিস্ফোরণের ফলে ভেঙে যায়, যে জন্য প্রায় ৭০ জন মানুষ মারা যায় আর অনেকে আহতও হয়। বউবাজার থানার এসিপি এই সময় থানা থেকে বের হলে দেখে আকাশে কালো ধোঁয়ায় ছেয়ে গেছে, আর সেখানে গেলে সে ধ্বংসাবশেষ দেখে খুবই চমকে যায়, কারণ ৩টা বাড়ি ধ্বংস হয়ে গেছে। আশেপাশে মানুষের ক্ষতবিক্ষত লাশ পড়েছিল, আর সেই বোমা বিস্ফোরণে রাশিদের মেয়ে বেঁচে গেলেও তার মেয়ের জামাই মারা যায়। রাশিদ নিজেও এই ঘটনার আকস্মিকতায় চমকে যায়, কারণ এই বিস্ফোরণ ছিল একটা অ্যাক্সিডেন্ট। তাই সে নিজেও ঘটনাস্থলে গিয়ে থ হয়ে দাঁড়িয়ে থাকে। তখন তার মেয়েকে দেওয়ার মতো তার কাছে কোনো উত্তরই ছিল না। এরপর পুলিশ রাশিদ খানকে গ্রেফতার করে নেয়। যদিও এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, কিন্তু সেই বোমা মজুত করেছিল অন্য কোথাও বিস্ফোরণ করার জন্য। তাই ৭০ জন মানুষের হত্যা এবং ৫০-এর অধিক মানুষের আহত হওয়ার জন্য রাশিদকে কারাবন্দী করা হয়। যখন এমন কোনো ঘটনা ঘটে, তখন যেই নেতারা রাশিদের মতো লোকেদের শেল্টার দিত, তারাও নিজেদের গা বাঁচাতে গুটিয়ে যায়। রাশিদের ক্ষেত্রেও তাই হয়েছে। সেই সব নেতারা তার উপর থেকে হাত সরিয়ে নেয়, আর রাশিদের সাম্রাজ্যেরও পতন হয় শেষমেশ। আর অবশেষে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়, যার সাজা সে এখনো ভোগ করছে। মানুষের ক্ষতি করার চিন্তা করতে গিয়ে শেষে কিনা তার মেয়ের জীবনটাই সে নিজ হাতে শেষ করে দিল। আমাদের শেষ গল্পটা হচ্ছে শ্যামল দাস ওরফে হুব্বা শ্যামলকে নিয়ে। হুব্বা শ্যামল ১৯৭৬ থেকে ২০১১ পর্যন্ত তার অপরাধের একটা সাম্রাজ্য চালিয়ে গেছে। তার মহান কীর্তি হলো সে প্রায় ২০ বছর ধরে পুলিশের গ্রেফতার এড়িয়ে চলেছে, আইনের নাগাল থেকে বাইরে থেকেছে, কেউ তাকে ছুতে পর্যন্ত পারেনি। ১৯৭৬ থেকে ২০১১ পর্যন্ত সে প্রায় ৩০টিরও বেশি খুন করেছে এবং চাঁদাবাজি, চোরাচালান, অপহরণের মতো অপরাধমূলক সকল কর্মকাণ্ডের সাথে সে জড়িত ছিল। এসব নিয়েই ছিল তার জীবন। সে তার নির্মম এবং পাশবিক খুনের জন্য ছিল কুখ্যাত। সারা দেশের মধ্যে হুব্বা শ্যামলকে নিয়ে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। এই হুব্বা শ্যামল যখন নাবালক ছিল, তখন তার বন্ধুদের নিয়ে সে একটা বাড়িতে যায় চুরি করতে। সে সেখান থেকে চুরি করে বেরিয়ে তো যায়, কিন্তু এটা তার বাবা জানতে পেরে যায়, আর তখনই সে তাকে সতর্ক করে যে সে যেন এসব কিছু আর কখনো না করে, কারণ এগুলো কোনো ভালো কাজ নয়। কিন্তু এই হুব্বা তো ছিল অন্যরকম। সে এসব চুরি ডাকাতি করতেই পছন্দ করত, তাও সেই ছোটবেলা থেকেই। একদিন তো একজন ফ্যাক্টরির ক্যাশিয়ারের থেকে টাকা ছিনতাই করার জন্য সে ওই ক্যাশিয়ারকে খুনই করে ফেলে, আর সেটাই ছিল তার জীবনের প্রথম খুন। চুরি, ছিনতাই, ডাকাতি তো সে করত, সেই সাথে সাথে সে ভয়ঙ্কর খুনিও হয়ে উঠেছিল। এরপর থেকে সে তার মতো করে ধীরে ধীরে চুরি, ছিনতাই, ডাকাতি করতে থাকে, আর এসবের মাঝে সে একভাবে মানুষ খুনও করতে শুরু করে। ধীরে ধীরে সে একজন ভয়ঙ্কর গুন্ডাতে পরিণত হয়। এমনকি আশেপাশের এলাকাগুলোতেও সে তার আধিপত্য বিস্তার করতে থাকে। নিজের এলাকার মানুষজন তো তাকে ভয় পেত। এখন তো আশেপাশের সবাইও তার সম্পর্কে জেনে গিয়েছিল, তাই সবাই তার নাম শুনলেই ভয়ে কাঁপত। সে সব এলাকার গুন্ডাদেরকে বলে তারাও গুন্ডামি করবে, চলবে, কিন্তু তার উপরে কেউ যেতে পারবে না। সে সবার উপরে থাকবে, আর সবাই থাকবে তার আন্ডারে। এই হুব্বা শ্যামলের আবার একটা সমস্যা ছিল, সে এক কথা দুবার বলা পছন্দ করত না, আর যদি কেউ তার বিপক্ষে যেত কখনো, তাহলে সে তাকে খুন করে ফেলত। আর এভাবেই একজন গুন্ডা তার এই মতামতের বিরোধিতা করে, তখন হুব্বা তাকে খুন করে ফেলে। বিন্দু পরিমাণ অনুশোচনা বোধ ছিল না তার মধ্যে। এভাবেই ধীরে ধীরে সে তার সাম্রাজ্য বাড়াতে থাকে। একের পর এক জায়গায় গিয়ে সে নিজের আধিপত্য বিস্তার করে। সে মানুষজনকে খুব নৃশংসভাবে খুন করত। তার যেই ব্যক্তির উপরই রাগ বেশি থাকতো, সে সেই ব্যক্তিকেই খুব বাজেভাবে হত্যা করত। হুব্বার কেসে একজন খবরই কাজ করেছে, যার থেকে জানা যায় হুব্বা মানুষকে কিভাবে খুন করত সে নিজেও জানে না। সে যাকে বটি কাবাবের মতো টুকরো করবে বলেছে, তাকে সত্যি টুকরো টুকরো করে ফেলতো। যাকে ফুটবলের মতো বানাবে বলতো, তাকে সেলাই করে ফুটবলের মতো করে ফেলতো। অর্থাৎ সে ছিল মানসিক বিকারগ্রস্ত।
আর অনেক বেশি ভয়ঙ্কর। সে লেনদেনের সময় যদি কারো থেকে পেমেন্ট নিয়ে তা ভুলে যেত তাহলে আবারও পেমেন্ট চাইতো, আর পেমেন্ট দেয়া ব্যক্তি যদি বলতো যে সে পেমেন্ট দিয়ে দিয়েছে তখন হুব্বা বলতো সে যখন বলেছে তখন তাকে আবারও পেমেন্ট দিতে হবে। আর এই কথা যদি কেউ না শুনতো তাহলেই তার পরিণতি হতো ভয়ঙ্কর মৃত্যু। এই হুব্বার আবার যখন তখন খুন করার ইচ্ছা হতো, আর যখনই ইচ্ছা হতো তখনই সে খুন করতে বেরিয়ে যেত। সে এমনও খুন করেছে যে কোনো স্ত্রীর সামনে স্বামীর মাথা কেটে সেই স্ত্রীকে কাটা মাথা সহ একটা ঘরে 3 দিন আটকে রেখেছে। তার খুনের নেশা এমন ছিল যে রাতের বেলা তার দলের লোকেরাই একা তার ঘরে যেত না, কারণ তখন তার মাথায় খুন করার ইচ্ছে জেগে উঠত। যাকে পেত তাকেই খুন করে দিত। তাছাড়া হুব্বা এতটাই চালাক ছিল যে সে মিথ্যা মিথ্যা কল করে পুলিশকে বিভ্রান্ত করত। পুলিশ তার ফোন ট্যাপ করেও তাকে ধরতে পারত না তার এসব ফলস ফোন কলের জন্য। একবার পুলিশের কাছে খবর আসে হুব্বা বিশ্বকর্মা পুজোয় তার এলাকায় আসবে। যে খবর পেয়ে পুলিশ সাদা পোশাকে রেড দেয়, কিন্তু হুব্বার হয়ে প্রায় 800 জন লোক কাজ করত। তাই তারা পুলিশের তাদের এলাকায় ঢোকার খবরটা একটা পাখি আঁকা ঘুড়ির মাধ্যমে দিয়ে দেয়, যেটা ছিল বিপদ সংকেত। আর সেই সংকেত পেয়েই হুব্বা সেখান থেকে পালিয়ে সে অন্য জেলায় চলে যায়। আর এভাবেই পুলিশ বারবার রেড দিয়েও হুব্বাকে ধরতে পারত না। হুব্বা নতুন জেলাতে গিয়েও তার আধিপত্য বিস্তার করত, একের পর এক খুন করত। এরপর সিআইডির অভিষেক নামের এক অফিসারকে তাদের এলাকার সন্ত্রাসীদের লিস্ট বানানোর কথা বলা হয়। সেও লিস্ট বানায়, আর তখনই হুব্বা শ্যামলের নাম সবার আগে আসে, কারণ সে সবচেয়ে ভয়ঙ্কর এবং বিপজ্জনক সন্ত্রাসী। পুলিশ তাকে ধরার চেষ্টা করলেও সে নিজেই নিজের নামের ফলস ইনফরমেশন দিয়ে বেঁচে যেত, এবং তার কাছে 5-6টা ফোনও আছে। তাই অভিষেক হুব্বার সবগুলো ফোনকে ট্যাপ করতে বলে। 2005 সালে সিআইডিকে একজন খবরই একটা নাম্বার দেয়। তারা সেই নাম্বারের লোকেশন ট্রেস করে একটা জায়গা খুঁজে পায়। সিআইডি সেখানে 1.5 ঘন্টা যাবৎ হুব্বাকে খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু তারা তাকে কোনোভাবেই পাচ্ছিল না, কারণ সে এলাকাটা ছিল অনেক বড়। আর হুব্বা যেহেতু অনেকক্ষণ ধরে সেই জায়গাতে অবস্থান করছে, তাই সিআইডির সন্দেহ হয় যে সে হয়তো কোনো নারীর সাথে আছে। কিন্তু হুব্বা এমন মানুষ নয় যে কোনো নারীর সাথে এতক্ষণ সময় কাটাবে। তারা তখন সেই নাম্বার ট্যাপ করার সময় হুব্বাকে বাচ্চু নামের একজনের সাথে কথা বলতে শোনে, আর তখনই সেখানে গুলির আওয়াজ হয়। হুব্বা যে লোকেশনে ছিল সেখানে কোথাও গুলি চালানো হয়নি, তাহলে তারা যে গুলির শব্দটা পেয়েছে সেটা কোথা থেকে আসলো? এই ভাবতে ভাবতে অভিষেকের মাথায় আসে হুব্বা হয়তো মুভি দেখতে গেছে, আর এই জন্যই গত 1.5 ঘন্টা ধরে তার লোকেশন এক জায়গাতে রয়েছে। আর সেই এলাকাতে 2টো সিনেমা হল ছিল, একটাতে একটা ইংলিশ মুভি চলছিল, আর একটাতে মারপিট খুন খারাবা। তো হুব্বার ক্যারেক্টার অনুযায়ী সে নিশ্চয়ই সেই খুন খারাবা মুভি দেখতে গেছে। তাই সিআইডি সেই সিনেমা হলের বাইরে অপেক্ষা করতে থাকে, কিন্তু তারা কখনো হুব্বাকে দেখেনি। যে জন্য সিনেমা দেখতে আসা এত লোকের মাঝে হুব্বা শ্যামলকে খুঁজে বের করা একটা চ্যালেঞ্জের ব্যাপার, কিন্তু এই সুযোগ তারা কিছুতেই মিস করতে চায় না। তাই অভিষেক ভিড়ের মাঝেই শ্যামলদা বলে ডাক দেয়। হুব্বা শ্যামল তখন তার ডাকে রেসপন্স করে, যে জন্য অভিষেকের সন্দেহ হয় যে এই আসল হুব্বা। তাই তারা হুব্বাকে তৎক্ষণাৎ গ্রেফতার করে। যদিও হুব্বা পালানোর চেষ্টা করেছিল, কিন্তু তারা তাকে ঠিকই ধরে ফেলে। হুব্বা শ্যামল যেহেতু অনেক বড় সন্ত্রাসী ছিল, তাই পুলিশ তার বিরুদ্ধে তেমন সাক্ষী প্রমাণ জোগাড় করতে পারেনি। অনেকে ভয়ে সাক্ষী দেয়নি, যে কারণে বিভিন্ন কেস মামলা থেকে সে ছাড়া পেয়ে যায়। কিন্তু জেলে যাওয়ার ফলে তার লোকেরা তার ধান্দা নিজেদের করে নেয়, যেটা হুব্বা নিজেও বুঝতে পারে। আর 2011 সালে সে জেল থেকে ছাড়া পেয়ে আবারও তার সাম্রাজ্যে ফিরে যায়। তখন তার লোকেরাই তাকে হত্যা করে লাশ খালে ফেলে দেয়, যে জন্য হুব্বা শ্যামলের 30 বছরের অপরাধের রাজত্বের শেষ হয়। এই কেসগুলোতে অনেক সাংবাদিক এবং কেসের সাথে জড়িত পুলিশ সদস্য, ইতিহাসবিদ, ভিকটিম এবং খবরিরা কাজ করেছে, যাদের থেকে বিভিন্ন ইনফরমেশন নিয়েই এই পুরো মুভিটি তৈরি করা হয়েছে, যার প্রত্যেকটা গল্পই ছিল বাস্তব। যাক, এই তো ছিল কয়েকজন খুনির নির্মমতার গল্প। তবে সবকিছুরই তো শেষ আছে, যে কারণে এই প্রত্যেকেই শেষমেশ নিজেদের পাপের শাস্তি ভোগ করেছে। কলকাতার কয়েকজন ভয়ঙ্কর খুনিদের নিয়ে বানানো এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।